হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি অসিলেশন অ্যান্ড ওয়েভসের একটা পার্ট, ওয়েভ মোশন অর্থাৎ তরঙ্গ গতি। তো এই চ্যাপ্টারটার পুরোটাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বেসিক কনসেপ্ট সহ ডিটেলস আলোচনা করব এবং যে থিওরিগুলো আমরা দেখব তার উপর থেকে কি কি ধরনের এমসিকিউ হতে পারে সেটা দেখে নেব এবং এই থিওরির উপর থেকে কি কি ম্যাথ প্রবলেম আসতে পারে সেটাও দেখে নেব ভিডিওর শেষে। তো বুঝতেই পারছেন পুরো চ্যাপ্টারটা আলোচনা করা মানেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এখানে মোট 26টা পেজ হয়েছে। তো যারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিওতে তাদের নামটা একবার বলে দেব। তো আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক তরঙ্গ গতি। এই ব্যাপারটা দেখার আগে আমরা তরঙ্গ সম্পর্কে একটু দেখে নিই। তরঙ্গ এটা এক ধরনের একটা আন্দোলন, যেটা কি করে জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কিন্তু ওই যে মাধ্যমের কণা তাদের কোনো স্মরণ ঘটে না। একটা বাস্তব উদাহরণের কথা বলি, মনে করুন এটা একটা জলাশয়। এই জলাশয়ের মধ্যে কোনো বস্তু বা ঢিলকে যদি ছুঁড়ে দেওয়া হয় কি হবে, একটা ঢেউয়ের সৃষ্টি হবে যেটা জলের উপরিতল বরাবর চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু এই যে বস্তু বা ঢিলটা কিন্তু সামনের দিকে বা পাশের দিকে কোথাও সরে যাবে না, এই একই জায়গায় থেকে শুধুমাত্র উপর নিচে ওঠানামা করবে। আর এই যে ঢেউগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এটাই হচ্ছে তরঙ্গ। তো আমরা অনেক রকমের তরঙ্গের রূপ জানি, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। তো আজ আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় কিন্তু এই সমস্ত তরঙ্গ নয়। কি আলোচনা করব আমরা সরল দোল তরঙ্গ সম্পর্কে। তো সেটা একবার আমরা দেখে নিই। সরল দোল তরঙ্গ কি? জড় মাধ্যমের মধ্য দিয়ে কোনো কণা যদি সরল দোলগতিতে কম্পিত হয় এবং তরঙ্গের সৃষ্টি করে। আমরা আগের ভিডিওতে দেখেছি কোনো একটা বিন্দু থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দিলে সেটা যদি দুলতে থাকে সেটা সরল দোলক হয়। তো এখানে দোলার ফলে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে সরল দোল তরঙ্গ। এটা দুই ধরনের হয়, তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে আজ আমরা ডিটেলস আলোচনা করব। ফার্স্টেই আমরা দেখে নেব কি তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ এটাকে আবার অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। তির্যক এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর লম্ব হবে। তো ফার্স্টে যে উদাহরণটা দিলাম সেটাই হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ। কি একটা জলাশয়, এর মধ্যে একটা কোনো বস্তু বা ঢিলকে যদি ছুঁড়ে দেওয়া হয় তো তার চারিদিক থেকে একটা ঢেউ, জলের ঢেউ বা তরঙ্গ চারিপাশে ছড়িয়ে পড়বে, কিন্তু সেই বস্তুটা স্থির অবস্থায় থেকে উপর নিচে শুধু ওঠানামা করবে। তো এখন মনে করুন এই ঢেউয়ের মাঝে যদি একটা শোলার টুকরো থাকে বা একটা কাঠের টুকরো থাকে যেটা খুব হালকা, সেটা কি করবে, এই তরঙ্গ বা ঢেউয়ের সাথে সাথে ওঠানামা করবে উপর নিচে, কিন্তু সেটা সামনের দিকে বা পাশের দিকে কিন্তু সরে যাবে না। আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন, যাদের গ্রাম অঞ্চলে পারি তারা তো পারবেনই অবশ্যই। তো এই যে তরঙ্গটা কি করছে বা ঢেউটা কি করছে, জলের উপরিতল বরাবর চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু যে শোলার টুকরো বা কাঠের টুকরো সেটা কি করছে, এই জলের উপরে থেকেই উপর নিচে ওঠানামা করছে। তাহলে এখানে এই তরঙ্গটাকে কিন্তু বলা হচ্ছে তির্যক তরঙ্গ, কারণ এই শোলার টুকরোর সাথে ঢেউয়ের গতির অভিমুখ, এই শোলার তরঙ্গের যে কণার গতির অভিমুখ আর তরঙ্গের যে গতির অভিমুখ সেটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এটা হচ্ছে এক ধরনের তির্যক তরঙ্গ। তো তির্যক তরঙ্গের আর একটা উদাহরণ দিই। মনে করুন একটা তার বি বিন্দুতে আটকে এ প্রান্তকে হাতে ধরে রাখা হয়েছে। তো হাত দিয়ে যদি সামান্য তারটিকে দুলিয়ে ছেড়ে দেওয়া হয়, তারটি কি হবে,
এইভাবে দুলতে 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 বি বিন্দুর দিকে যাবে, অর্থাৎ কণাটি উপরের দিকে আমি ধরে নিচ্ছি এই যে বিন্দু, এটা হচ্ছে এ, এটা একটু ভালোভাবে আঁকা দরকার, এই দুটো সেম উচ্চতায় উঠবে, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে সি। তো এখন এই এ বি তারের সাপেক্ষে এ বিন্দুর যে দূরত্ব সেটা কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি। সি বিন্দুর যে দূরত্ব যদি আমরা অঙ্কন করি সেটা তারের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি। তো এইটা কিন্তু একটা তির্যক তরঙ্গের উদাহরণ। তো এখন আমরা তির্যক তরঙ্গের কয়েকটি টার্ম দেখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ঢেউ আকার সৃষ্টি হয়েছে তারের উপর, এর এ বিন্দু আর ই বিন্দু এই দুটো হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এই নিচের দিকে যে বিন্দু সি বিন্দু বা এখানে যদি একটা নাম দিই ডি বিন্দু, এটা হবে তরঙ্গ পাদ। উপরেরটা অর্থাৎ ধনাত্মক দিক বরাবর যে ঢেউ সেগুলোর নাম দেয়া হচ্ছে কি তরঙ্গ শীর্ষ, ঋণাত্মক দিক বরাবর তারের যে ঢেউ সেটাকে বলা হচ্ছে তা সি বিন্দু আর ডি বিন্দুকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। আর এই এ বিন্দু আর এই সি বিন্দু এটা হচ্ছে সমদশা সম্পন্ন দুটো বিন্দু, এ বিন্দু আর ই বিন্দু এটা হচ্ছে সমদশা সম্পন্ন দুটো বিন্দু, আর এ বিন্দু সি বিন্দু বা এ বিন্দু ডি বিন্দু বা ই বিন্দু সি বিন্দু বা ই বিন্দু ডি বিন্দু এটা হচ্ছে বিপরীত দশা সম্পন্ন দুটো বিন্দু। এখানেও সি বিন্দু আর ডি বিন্দু সমদশা সম্পন্ন দুটো বিন্দু। তো এই গেল আমাদের তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এরপর আমরা দেখে নেব অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়, কম্পনশীল যে কণা তার গতির অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর সমান্তরাল হয়। আগেরটাতে কি দেখেছিলাম, পরস্পর লম্ব। কম্পনশীল কণাগুলির গতির অভিমুখ আর তরঙ্গের গতির অভিমুখ পরস্পর লম্ব, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল। তো এখানে যে উদাহরণটা দেব, একটা স্প্রিংকে আমরা দেখতে পাচ্ছি, স্প্রিংয়ের যে তরঙ্গ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিভাবে দেখছি, বি প্রান্তে স্প্রিংটাকে আটকে এ প্রান্তে হাতে ধরে রাখা হয়েছে, এ প্রান্তকে হাতে ধরে রাখা হয়েছে। এখন এ প্রান্তে যদি সামান্য আন্দোলিত করে ছেড়ে দিই তাহলে কি হবে, একটা তরঙ্গ স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাবে। কিভাবে আমরা বুঝবো যে কোনো আন্দোলন বা কোনো তরঙ্গ এ থেকে বি এর দিকে যাচ্ছে, স্প্রিংটার একটা অংশ সংকোচন আর একটা অংশের প্রসারণ হবে। এই সংকোচন আর প্রসারণ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনো তরঙ্গ এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন এই যে ঘটনা, এই যে সংকোচন, এটাকে কিন্তু বলা হচ্ছে ঘনীভবন, আর এই যে প্রসারণ এটাকে বলা হচ্ছে তনুভবন। আর একটা কথা, ঠিক আছে আমরা সেটা পরে দেখব, পরে যখন তরঙ্গ সম্পর্কে কয়েকটি টার্ম দেখব সেখানেই আমরা আলোচনা করে নেব। তো এখানে শুধুমাত্র জেনে রাখুন, তির্যক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদের সৃষ্টি হচ্ছে, আর এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, ঘনীভবন আর তনুভবনের সৃষ্টি হচ্ছে। তো এই গেল আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর আমরা দেখে নেব কয়েকটা পয়েন্ট অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে। সব অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। কঠিন, তরল আর গ্যাস এই তিন প্রকার মাধ্যমে যে স্থিতিস্থাপক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, এর জন্যই কিন্তু কোনো মাধ্যম ছাড়া তরঙ্গটা অগ্রসর হতে পারে না। কি বলছে, সব অনুদৈর্ঘ্য তরঙ্গই স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া এটা অগ্রসর হতে পারে না, মানে এটাকে অগ্রসর হতে গেলে কোনো না কোনো মাধ্যম দরকার। সেই কারণেই বলছে কঠিন, তরল আর গ্যাস এই তিনটি মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গটা অগ্রসর হতে পারে, তা সঞ্চালিত হতে পারে। কিন্তু তির্যক তরঙ্গ এটা কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমেই উৎপন্ন হয়, অর্থাৎ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তরল বা গ্যাস, এই তরল বা গ্যাসের মধ্যে কিন্তু এই তির্যক তরঙ্গ সৃষ্টি হয় না বা এর মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে না। তো এই তিনটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই কি, তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের কয়েকটি পার্থক্য। চারটে পার্থক্য নিয়ে এসেছি।
ফার্স্ট পয়েন্ট কি, তির্যক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের যে কণা তার গতির অভিমুখ এবং তরঙ্গের যে গতির অভিমুখ সেটা পরস্পর লম্ব হয়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল হয়। দ্বিতীয় পয়েন্ট, তির্যক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদের সৃষ্টি হয়, আমরা দেখেছি এইভাবে তরঙ্গ শীর্ষ উপরেরগুলোকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, নিচেরগুলোকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। আর ঘনীভবন আর তনুভবন সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। আমরা স্প্রিংয়ের যেখানে স্প্রিংটা সংকোচন ঘটবে স্প্রিংয়ের সেটা হচ্ছে ঘনীভবন, আর যেখানে প্রসারণ ঘটবে সেটা হচ্ছে তনুভবন। এটা আমরা দেখলাম ছবির মাধ্যমে। 3 নম্বর যে পয়েন্ট, তির্যক তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল আর গ্যাসীয় এই 3টি মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গটা যেতে পারে বা উৎপন্ন হতে পারে এই 3টি মাধ্যমে। এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি বলছে, তির্যক তরঙ্গের সমবর্তন হতে পারে, সমবর্তন কিন্তু হয়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কিন্তু এই সমবর্তন হয় না। ফার্স্ট লম্বভাবে, এটা সমান্তরালভাবে, একটা তরঙ্গ শীর্ষ উৎপন্ন হয় বা তরঙ্গ পাদ, আর এখানে ঘনীভবন আর তনুভবন উৎপন্ন হয়, কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তির্যক তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয় না বা সমবর্তিত করা যায় না এই তরঙ্গকে। পরের পয়েন্ট কি বলছে, তরঙ্গের কয়েকটা প্রকার সেটা আমরা দেখে নেব। শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়, একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ, ত্রিমাত্রিক তরঙ্গ। একমাত্রিক তরঙ্গ মানে যে কোনো একটা দিকে শক্তি সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে একমাত্রিক তরঙ্গ। যেমন টান তারের ক্ষেত্রে এটা সৃষ্টি হয় একমাত্রিক তরঙ্গ। এর পাশে দ্বিমাত্রিক তরঙ্গ, যে কোনো সমতল বরাবর যদি শক্তি সঞ্চালিত হয়, এখানে কিন্তু আমরা কি দেখেছি, যে কোনো এক দিক বরাবর, একটি মাত্র দিক বরাবর শক্তি সঞ্চালিত হচ্ছে, সেটা একমাত্রিক। দ্বিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু 2 দিক বরাবর শক্তি সঞ্চালিত হবে সেরকম না, সমান্তরাল বরাবর একটা শক্তি সঞ্চালিত হবে, এটা হচ্ছে দ্বিমাত্রিক তরঙ্গ। জলের উপর ঢিল ফেললে যে তরঙ্গটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে দ্বিমাত্রিক তরঙ্গের উদাহরণ। ত্রিমাত্রিক তরঙ্গ, এই তরঙ্গটা হচ্ছে যে তরঙ্গের শক্তি সব দিকে সঞ্চালিত হয়, সমস্ত দিকে সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, যদি কেউ একটা ঘরের ভিতরে বা রাস্তার ধারে শব্দ করে, সেই শব্দ তো চারিদিকে ছড়িয়ে পড়ে, তো শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ এই ত্রিমাত্রিক তরঙ্গের উদাহরণ। একমাত্রিক তরঙ্গের উদাহরণ কি বললাম, টান তার বা স্থিতিস্থাপক স্প্রিং, যেখানে একমাত্রিক তরঙ্গ সৃষ্টি হয়। দ্বিমাত্রিক তরঙ্গ, কোনো জলতলের উপরে ঢিল ফেললে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটা দ্বিমাত্রিক তরঙ্গ। ত্রিমাত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। এরপর আসছি কণার কম্পনের বৈশিষ্ট্য অনুযায়ী তরঙ্গ এক প্রকারের হয়, সরল দোলতরঙ্গ। এই সরল দোলতরঙ্গের আরেকটা নাম হচ্ছে সরল সমঞ্জস তরঙ্গ। সরল দোলতরঙ্গ আমরা ফার্স্টেই দেখেছি এর সংজ্ঞা, কোনো মাধ্যমের কণা যদি সরল দোলগতিতে দুলতে থাকে এবং সেখান থেকে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে সরল দোলতরঙ্গ। এরপর আসছে তরঙ্গের সীমা অনুযায়ী তরঙ্গের প্রকার, 2 প্রকারের, চলতরঙ্গ আর স্থানতরঙ্গ। চলতরঙ্গ কি, কোনো তরঙ্গ যদি কোনো মাধ্যমের মধ্য দিয়ে একটানা একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হয় সেটা হচ্ছে চলতরঙ্গ। আর স্থানতরঙ্গ, যে তরঙ্গ সময়ের সাথে সাথে অগ্রসর না হয়ে একটা স্থানে সীমাবদ্ধ থাকে সেটাই হচ্ছে স্থানতরঙ্গ। তো তরঙ্গের প্রকার আমরা কি দেখলাম, শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী 3 প্রকারের, একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ, ত্রিমাত্রিক তরঙ্গ। কণার কম্পনের বৈশিষ্ট্য অনুযায়ী 1 প্রকার সরল দোলতরঙ্গ। তরঙ্গ গতির সীমা অনুযায়ী 2টো, চলতরঙ্গ, স্থানতরঙ্গ। তো এই গেল তরঙ্গের প্রকারভেদ। এরপর আমরা দেখে নেব তরঙ্গ রিলেটেড কয়েকটি টার্ম। প্রথম আসছে দশা। দশাটা হচ্ছে এক ধরনের একটা রাশি, যেটা তরঙ্গের গতি সম্পূর্ণরূপে জানা যায় যে রাশিটার মাধ্যমে। তাহলে দশা কি, একটা রাশি যার মাধ্যমে তরঙ্গের গতিকে সম্পূর্ণরূপে বোঝা যায়। তো আমরা এখানে দেখেছি এ বিন্দু, যে ছবিটা হাতে এঁকেছিলাম, এখানে বইয়ের থেকে ছবিটা তোলা হয়েছে, এ বিন্দু আর ই বিন্দু এরা কি সমদশায় আছে।
আর এ বিন্দু, সি বিন্দু বা ই বিন্দু, সি বিন্দু এরা কিন্তু বিপরীত দশায় আছে। এটা হচ্ছে দশার ডেফিনেশন, যে রাশির সাহায্যে কোনো তরঙ্গের গতি সম্পূর্ণরূপে জানা যায়, সেটা হচ্ছে দশা, তরঙ্গের দশা। এটির মাধ্যমে কিন্তু কোনো কণার সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি সম্পর্কেও জানা যায়। এরপর আসছি পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ হচ্ছে দুটো সমদশা সম্পন্ন কণা। সমদশা বলতে এখানে বলা হচ্ছে এ বিন্দু আর ই বিন্দু, এই সমদশা সম্পন্ন দুটো কণা, এর মধ্যে যে তরঙ্গটা সৃষ্টি হয়, এর মধ্যবর্তী যে তরঙ্গ, সেটাকেই বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ। তাহলে এর সংজ্ঞা, পারফেক্ট সংজ্ঞা কি দেব? কোনো মুহূর্তে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে পূর্ণ তরঙ্গ বলে। এরপর আসছে তরঙ্গ দৈর্ঘ্য। এই পূর্ণ তরঙ্গ এর যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ও ডি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা এ ই, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আবার হতে পারে তরঙ্গ দৈর্ঘ্য যেটা বললাম, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য এই দূরত্বটুকু, আর ও ডি এই দূরত্বটুকু। এরপর আসছে পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে পূর্ণ তরঙ্গটা সৃষ্টি হতে যে সময় লাগে, সেটাই হচ্ছে পর্যায়কাল। এটাকে আমরা টি দ্বারা ডিনোট করি, আমরা আগের ভিডিওতে দেখেছি, এটাকে আমরা টি দ্বারা লিখি। এরপর আসছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? একক সময়ে যে কটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তার সংখ্যা, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। এটাকে আমরা এন দ্বারা ডিনোট করি। তরঙ্গের বিস্তার, অর্থাৎ সাম্যাবস্থান থেকে কণাটির সর্বাধিক সরণ, সেটাই হচ্ছে তরঙ্গের বিস্তার। এখানে যে ও এফ, এই তারটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা নাম দিলাম এভি, এ যেহেতু দেয়াই আছে, এটাকে নাম দিলাম ধরুন পি আর কিউ। পি কিউ তারের এই ও ডি আর এফ, এই যে সরলরেখা, এই সরলরেখার সাপেক্ষে এ বিন্দু যে দূরত্ব, সেটাই হচ্ছে বিস্তার। ই বিন্দু যে দূরত্ব, সেটাই হচ্ছে বিস্তার, তরঙ্গের বিস্তার। সি বিন্দু যে দূরত্ব, সেটাই হচ্ছে তরঙ্গের বিস্তার। এরপর আসছে তরঙ্গের বেগ। একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে, সেটাই হচ্ছে তরঙ্গের বেগ। কি? একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে, সেটাই তরঙ্গের বেগ। এটাকে ভি দ্বারা ডিনোট করা হয়। আর একটা জিনিস, এখানে শুধুমাত্র তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একবার দেখে নিই। তরঙ্গ দৈর্ঘ্য এখানে ছিল ওডি এই দূরত্বটুকু, বা এই দূরত্বটুকু, কিন্তু এখানেও কিন্তু হবে সিই এই দূরত্বটুকু, বা ডিএফ এই দূরত্বটুকু। কি? তরঙ্গ দৈর্ঘ্য। এটা কিন্তু হবে, অর্থাৎ ঘনীভবন আর তনুভবনের যে মিলিত দৈর্ঘ্য, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। জাস্ট এটুকুই বলার ছিল এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। তো এরপর আমরা চলে যাব কয়েকটা সম্পর্কে, কয়েকটা রাশির সম্পর্ক, যেমন পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। পর্যায়কালকে আমরা কি ধরেছি? টি। আর কম্পাঙ্ককে আমরা কি ধরেছি? এন। তো আমরা কি জানি? টি সময়ে কটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়? একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে একক সময়ে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে? 1/t, এতটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে। এখন কম্পাঙ্কের সঙ্গে আমরা কি দেখলাম? একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তার সংখ্যাই হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ আমরা n = কি লিখতে পারি? 1/t। এখানে যেহেতু একক সময়ে 1/tটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে আমাদের পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? t = 1/n বা n = 1/t। আমরা সম্পর্কটা কিন্তু পেয়ে গেলাম। এরপর আসছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ধরেছি ল্যামডা। আর তরঙ্গ সংখ্যা,
মধ্যে সম্পর্ক। তরঙ্গ সংখ্যাকে আমরা ধরলাম কে। আমরা ধরে নিচ্ছি ল্যামডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় একটি। তাহলে একক দৈর্ঘ্যে কটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে? 1/λ। এটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। সরি, কেটাকে আমরা ধরলাম কৌণিক তরঙ্গ সংখ্যা, আর এটা আমরা কি পেলাম? তরঙ্গ সংখ্যা। এখন এই যে 1/λকে পেলাম, এটাকে যদি 2π দিয়ে গুণ করি, 2π দিয়ে গুণ করি ইন্টু 1/λ, তাহলে যে গুণফলটা আমরা পাবো সেটাই হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা। সেটাকে আমরা কে দ্বারা ডিনোট করি। তাহলে আমরা কি পাচ্ছি? কে ইকুয়াল টু 2π/λ। এখান থেকে আমরা ল্যামডার মান কি বার করতে পারি? 2π কি কে। এটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং তরঙ্গ সংখ্যা কে এর মধ্যে সম্পর্ক। তো আমরা যে সম্পর্কটা পেলাম, একবার বক্স করে দিই আলাদাভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আসছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গ বেগ আমরা জানি ভি, কম্পাঙ্ক জানি এন, আর তরঙ্গ দৈর্ঘ্য জানি ল্যামডা। এখন আমরা মনে করছি একক সময়ে আমরা কি জানি? কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী একক সময়ে যে পূর্ণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে তার সংখ্যা হচ্ছে এন, আর একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে ভি। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? ভি। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? v/n। একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য মানেই কিন্তু আমরা ল্যামডা ধরে নিয়েছি, তার মানে ল্যামডা ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? v/n। তাহলে এখান থেকে ভি মানে আমরা কত পাচ্ছি? ল্যামডা ইন্টু এন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক, যেটা দিয়ে আমরা 2-3টে অঙ্ক কিন্তু আজ সলভ করব। মানে আপনারা ধরে নিতে পারেন যদি এক্সামে এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেয়, এই সূত্র দিয়ে কিন্তু একটা অঙ্ক দেবেই দেবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা সম্পর্কটা কি পেলাম? ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন, যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এন হচ্ছে কম্পাঙ্ক। এখন এন এর মান আমরা কি জানি? 1/t। এখানে আমরা দেখেছি এন এর মান 1/t। তাহলে এন এর মান যদি আমরা এখানে বসাই এই সমীকরণটাতে, কি পাবো? λ/t। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু কী লিখতে পারি? ভি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা আর একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তো আমাদের পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্ক n ইকুয়াল টু 1/t বা t ইকুয়াল টু 1/n, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যার মধ্যে যে সম্পর্ক ল্যামডা ইকুয়াল টু 2π/k, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন, আর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর পর্যায়কালের মধ্যে যে সম্পর্ক ল্যামডা ইকুয়াল টু ভি ইন্টু টি। তো এই গেল আমাদের সম্পর্ক। এখান থেকে কিন্তু আমরা প্রচুর অঙ্ক করব, সম্পর্কগুলো অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আমরা চলে যাচ্ছি চলো তরঙ্গের সমীকরণে। তো আমাদের যে সমীকরণ, এখানে প্রমাণ করার কোনো দরকার নেই, শুধুমাত্র সমীকরণটা মনে রাখলেই হবে। চলো তরঙ্গের সমীকরণ, সেখান থেকে আমাদের তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, সরণ ইত্যাদি বা বিস্তার ইত্যাদি বার করতে দিতে পারে। তো সেই কারণে আমাদের শুধুমাত্র সম্পর্কটা মনে রাখলেই হবে, মানে সমীকরণটা মনে রাখলেই হবে, কোনো প্রমাণ করার দরকার নেই, কারণ আমাদের তো প্রমাণ দেবে না, তো ফালতু করে কী লাভ। সেই কারণে আমরা শুধুমাত্র সমীকরণটাই দেখব। তো এখানে চলো তরঙ্গের যে সমীকরণ, সেটা y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস x/v। ওমেগার মান যদি বসাই, এন যদি কম্পাঙ্ক হয় তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, আর এন হচ্ছে কম্পাঙ্ক, তাহলে কৌণিক কম্পাঙ্ক ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 2πn। তার মানে সাইন এ সাইন 2π
এন ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখানে ওয়াই কি, ওয়াই হচ্ছে এই টি সময় পরে সাম্যাবস্থান থেকে কণাটির সরণ, অর্থাৎ টি সময় কণাটির যতটা দূরত্ব গেছে সেটা। এ কি, কণাটির বিস্তার। এন আমরা জানি কি কম্পাঙ্ক, আর ওমেগা আমরা দেখেছি কৌণিক কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক যদি দেওয়া থাকে কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু 2πn। এখানে এক্স কি, এক্স হচ্ছে টি সময় পরে কণাটি যে দূরত্ব যায় সেই দূরত্বটাকেই বলা হচ্ছে এক্স। আর ভি, ভি হচ্ছে তরঙ্গ বেগ। এখানে চলতরঙ্গের আর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এক্স বাই ভি। শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করা হচ্ছে, কারণ এখানে মাইনাস চিহ্ন যখন আমরা ব্যবহার করব তখন সেটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ধনাত্মক দিক বরাবর যখন হবে এক্স অক্ষের, আর যখন এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর হবে এক্সের জায়গায় মাইনাস এক্স বসে যাবে, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাস। তো এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যদি যায় কোনো তরঙ্গ, সেক্ষেত্রে সমীকরণ কি হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। আর যদি ঋণাত্মক দিক বরাবর যায় কোনো চলতরঙ্গ বা তরঙ্গ, সেখানে তার চলতরঙ্গের সমীকরণ কি হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন টি প্লাস এক্স বাই ভি। তো এখান থেকে আমরা কিন্তু দশা বা ফেজ, চলতরঙ্গের দশার সমীকরণটা বার করতে পারি। তো এটা ইকুয়াল টু আমরা কি জানি থিটা, যে থিটা সাইনের যে অ্যাঙ্গেল বা কোণ সেটাই হবে থিটার মান ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি। এখানে পয়েন্ট করা আছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। তো এখানে যে অ্যাঙ্গেল সাইনের সেটা কি ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটাকে থিটা ধরা হলো। তো থিটা ইকুয়াল টু আমরা কি লিখছি তাহলে ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। এখন এখানে ওমেগার মানটা পুট করে দিলাম, এন যদি কম্পাঙ্ক হয় তাহলে কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2π ইন্টু এন। আর আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম, এই যে সমীকরণ ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, এই সমীকরণটা আমরা মনে রাখতে বলেছিলাম, আমাদের কাজে লাগবে ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। এখান থেকে আমরা এন এর মানটা এখানে পুট করবো, তার মানে ভি বাই ল্যামডা ইকুয়াল টু এন, এটা আমরা পাচ্ছি। তাহলে এন এর মান যদি আমরা এখানে বসাই, কত বসাবো ভি বাই ল্যামডা, এখানে ভিটি মাইনাস এক্স বাই ভি, তাহলে ভি ভি কাটছে, তাহলে থিটা ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 2π বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটাই হচ্ছে দশার সমীকরণ। এটা কি দশার সমীকরণ। তো এই গেল আমাদের চলতরঙ্গের দশা। এরপর আমরা চলে যাব চলতরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্যে। কি চলতরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখে নেব। ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছে, চলতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে একটানা যেতে পারে, অর্থাৎ অবমন্দিত যদি না হয় তাহলে অসীম দূরত্ব পর্যন্ত কিন্তু এটা বিস্তার লাভ করতে পারে এই চলতরঙ্গ। 2 কি বলছে, মাধ্যমের প্রতিটি কণা একই বিস্তারের একই কম্পাঙ্ক নিয়ে কম্পিত হতে থাকে। চলতরঙ্গের যে মাধ্যমে ঘটে চলতরঙ্গটা, সেই মাধ্যমের প্রত্যেকটি কণা একই বিস্তার, মানে প্রত্যেকটা কণার বিস্তার সেম হবে আর কম্পাঙ্ক কিন্তু সেম হবে। 3 নম্বর যেটা বলছে, তরঙ্গের পর্যায়কাল যদি টি হয় তাহলে যে কোনো নির্দিষ্ট কণা টি সময় অন্তর অন্তর একই দশায় ফিরে আসে। তো এই যে ফিরে আসার ঘটনা, এই ঘটনার জন্যই টিকে কিন্তু কালের পর্যায়বৃত্তি বলা হয়। কি বলা হয়, টিকে কালের পর্যায়বৃত্তি বলা হচ্ছে। 4 নম্বর যে পয়েন্ট, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে এই ল্যামডা দূরত্ব অন্তর অন্তর কণাগুলো একই দশায় ফিরে আসবে। এই ঘটনার জন্যই ল্যামডাকে কিন্তু
বলা হচ্ছে দেশের পর্যায়বৃত্তে। তো এই দুটো পয়েন্ট অবশ্যই মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। এই গেল আমাদের চলতরঙ্গের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নেব চলতরঙ্গের কয়েকটা ধর্ম সম্পর্কে। কি শোষণ, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিক্ষেপণ আর সমবর্তন, এই সমস্ত ধর্মগুলো কিন্তু চলতরঙ্গের ক্ষেত্রে দেখা যায়। শোষণ কিভাবে দেখা যায়? তরঙ্গের বিস্তারের সময় তরঙ্গটির কিছুটা শক্তি যে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে সেই মাধ্যমটি দ্বারা তরঙ্গের শক্তির কিছু অংশ বা এক অংশ শোষিত হয়, এটাই হচ্ছে শোষণ। প্রতিফলন কি? একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে কোনো তরঙ্গ যদি অপর একটি মাধ্যমের তলে গিয়ে পড়ে তাহলে ওই তরঙ্গটির একটি অংশ কি হয়, প্রথম মাধ্যমে আবার ফিরে আসে, এটাই হচ্ছে প্রতিফলন। আর একটি অংশ যেহেতু ফিরে আসছে বাকি অংশগুলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, এটা হচ্ছে প্রতিসরণ। এরপর হচ্ছে ব্যতিচার। ব্যতিচার কি? দুটো সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট চলতরঙ্গ যদি একে অপরের উপর সমাপতিত হয় সেক্ষেত্রে কি হবে, মাধ্যমের কোথাও কোথাও কোনো কোনো স্থানে লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা কিছুটা বৃদ্ধি পাবে বা কিছুটা হ্রাস পাবে, এই ঘটনাটাই হচ্ছে ব্যতিচার। ঠিক একইভাবে অপবর্তন, বিক্ষেপণ এবং সমবর্তনের এই সমস্ত ঘটনা কিন্তু এই তরঙ্গের মধ্যে দেখা যায়। একটা পয়েন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখার জন্য পরীক্ষার ক্ষেত্রে, কি শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, আমরা কিন্তু এমসিকিউতে করব, মনে রাখবেন কি শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, কিন্তু আলোক তরঙ্গকে সমবর্তিত করা যায়। শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, এর থেকে বোঝা যায় শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য, কারণ অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তিত করা যায় না। আমরা যেখানে পার্থক্য দেখেছি সেখানে কিন্তু আমরা এই পয়েন্টটা দেখেছি। তো শব্দ তরঙ্গকে সমবর্তন করা যায় না, তার থেকে কি বোঝা যায়, এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আলোক তরঙ্গ সমবর্তিত হয় বা সমবর্তন করা যায় একে, তাই এটা একটা তির্যক তরঙ্গ। তো এই গেল চলতরঙ্গের কয়েকটা ধর্ম। এরপর আমরা দেখে নেব তরঙ্গের প্রতিফলন। তো আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিওতেই প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদির যে সূত্র সেগুলো কিন্তু দেখেছি, তো এখানে বেশি কিছু আলোচনা করব না। তো কি কি সূত্র মেনে চলতে হবে তরঙ্গকে, তাহলেই বলা যাবে তরঙ্গটি প্রতিফলিত হচ্ছে, সেই সূত্র দুটো আমরা একবার দেখে নিই, জাস্ট রিভিশনের জন্য বলে দিচ্ছি। দুটো পয়েন্ট আমরা জানি, দুটো সূত্র আছে প্রতিফলনের ক্ষেত্রে। এটা মনে করুন প্রথম মাধ্যম, এটা মনে করুন দ্বিতীয় মাধ্যম। তো এর মধ্যে একটা বিভেদ তলা আছে যেটাকে পি কিউ নাম দেয়া হলো। এখন একটা তরঙ্গ যার নাম হলো এ, সেটা এই বিভেদ তলের উপর ও বিন্দুতে এসে আপাতিত হলো। ও বিন্দুতে আমরা একটা বিভেদ তলের উপর অভিলম্ব আঁকতে পারি যার নাম দিলাম এন ও। আর কোন কোণে আপাতিত হচ্ছে সেটাকে আমরা ধরে নিলাম আই, আপাতন কোণ কত, আই। এখন এই তরঙ্গটা এই পি কিউ বিভেদ তলের উপর পড়ে আবার প্রথম মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়ে যাচ্ছে। কোন পথে বেরিয়ে যাচ্ছে? ও বি পথে বেরিয়ে যাচ্ছে। তো এখন আমাদের ফার্স্ট সূত্র কি বলছে, আপাতিত রশ্মি অর্থাৎ এ ও, প্রতিফলিত রশ্মি অর্থাৎ ও বি, আর আপাতন বিন্দু কোনটা, ও। এই আপাতন বিন্দুতে প্রতিফলক অর্থাৎ এই পি কিউ এর উপর যে অভিলম্ব আঁকা হয়েছে অর্থাৎ এন ও, এই অভিলম্বটা এই তিনটে কিন্তু একই সমতলের উপর থাকবে, এটা আমাদের দেখতে হবে, একই সমতলের উপর থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এই তরঙ্গটা যদি এই সূত্রটা মেনে চলে তাহলে এক নম্বর শর্ত সে পূরণ করছে। দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে, এই আপাতন কোণ আমরা ধরে নিয়েছিলাম কত, আই, আর যে প্রতিফলন কোণ সেটাকে ধরে নিচ্ছি আর। এখন এই আপাতন কোণ আই ইকুয়াল টু যদি প্রতিফলন কোণ হয় অর্থাৎ যে কোণে তরঙ্গটা আপাতিত হবে সেই একই কোণে যদি তরঙ্গটা বেরিয়ে যায় তাহলে বলা যাবে, তাহলে দ্বিতীয় শর্তটা পূরণ করবে। তো এই দুটো শর্ত যদি তরঙ্গটা মেনে চলে তাহলে বলা হবে তরঙ্গটা প্রতিফলিত হচ্ছে। তো এই গেল তরঙ্গের প্রতিফলন। এরপরে আমরা চলে আসব তরঙ্গের প্রতিসরণে। প্রতিসরণ কি বলছে, সেখানেও দুটো সূত্র আছে, সেম। প্রথম সূত্রটা কিন্তু প্রায় সেম, ফার্স্ট মাধ্যম আর এটা সেকেন্ড মাধ্যম। একটা বিভেদ তল অঙ্কন করলাম,
পি কিউ নাম দিলাম। এই বিভেদ তলের উপর একটা তরঙ্গ এ তরঙ্গ ও বিন্দুতে এসে আপাতিত হলো, এই বিভেদ তলের উপর ও বিন্দুতে। সেখানে প্রথম মাধ্যমে আমরা একটা অভিলম্ব আঁকতে পারি ও বিন্দু দিয়ে বিভেদ তলের উপর, যার নাম দিলাম এম ও। এখন এই মাধ্যমটা প্রতিফলিত না হয়ে, যেহেতু প্রতিসরণ মানে প্রতিসৃত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তো এখন দ্বিতীয় মাধ্যমেও কিন্তু আমরা ও বিন্দুতে এই প্রতিফলক তলের উপর পুনরায় একটা অভিলম্ব আঁকতে পারি, যার নাম দিলাম এন ও। আর এটা তরঙ্গটা ও বি পথে চলে যাচ্ছে। তো এখন প্রথম সূত্র কি বলছে, আপাতিত রশ্মি অর্থাৎ এও, আর যে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি অর্থাৎ ও বি, আর আপাতন বিন্দু ওতে বিভেদ তলের উপর, এই বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। কোন অভিলম্বটা আমরা অঙ্কন করেছি এই বিভেদ তলের উপর? দুটো, কি এম ও আর ও এন। তাহলে এটাকে যদি আমরা জুড়ে দিই তাহলে কি কি দাঁড়াবে? এম এন। এই যে তিনটে জিনিস আমাদের একই সমতলের উপর থাকতে হবে, অর্থাৎ এটা পুরোটাই একটা সমতলের উপর এই কাজটা চলবে। এটা যদি মেনে চলে তরঙ্গের প্রতিসরণের ফার্স্ট পয়েন্ট সিদ্ধ করছে বলতে হবে। দ্বিতীয় পয়েন্টে কি বলা হচ্ছে, আমরা এখানে ধরে নিই আপাতন কোণ আই, আর যে কোণে প্রতিসৃত হচ্ছে সেটা আর। আপাতন কোণের সাইন মানে সাইন যদি নিই সাইন আর হবে, সাইন আই। আর প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর। এর যে অনুপাত এটাকে ধ্রুবক হতে হবে, এটা হবে ধ্রুবক। এটাকে কিন্তু আবার স্নেলের সূত্র বলা হয়, এটাকে আবার μ1 2 এইভাবেও কিন্তু ডিনোট করা হয় ভালোভাবে, μ1 2 এইভাবেও ডিনোট করা হয়। তো প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র সাইন আই বাই সাইন আর এর অনুপাত ধ্রুবক হতে হবে। এই দুটো পয়েন্ট যদি তরঙ্গটা মেনে চলে তাহলে বলতে হবে তরঙ্গটা প্রতিসৃত হলো। তো এই গেল আমাদের তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ। তো প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমরা দেখে নেব। কি বলছে প্রথম পয়েন্ট, প্রতিফলনের ফলে তরঙ্গের কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এন, পর্যায়কাল টি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ বেগ ভি এর কোনো পরিবর্তন হয় না প্রতিফলনের ক্ষেত্রে। কিন্তু প্রতিসরণের ফলে কি হয়, তরঙ্গের কম্পাঙ্ক এন, পর্যায়কাল টি এর পরিবর্তন হয়, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ বেগ ভি এর কোনো এটার পরিবর্তন হয় আর এটার পরিবর্তন ঘটে। প্রতিফলনের ক্ষেত্রে চারটেরই পরিবর্তন হয় না, কোনোটারই পরিবর্তন হয় না। প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্ক আর পর্যায়কালের পরিবর্তন হয় না, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগের পরিবর্তন ঘটে, আর দশারও কোনো পরিবর্তন হয় না। তার মানে প্রতিসরণের ক্ষেত্রে শুধুমাত্র দুটো জিনিসের পরিবর্তন ঘটছে, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগের ল্যামডা আর ভি এর পরিবর্তন হচ্ছে, আর কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো এই গেল আমাদের চারটে পয়েন্ট, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে দিতে পারে। পরবর্তীতে যেটা আমরা দেখে নেব প্রতিধ্বনি বা ইকো। প্রতিধ্বনি ব্যাপারটা আগে আমরা দেখে নিই। প্রতিফলিত কোনো শব্দ যদি মূল শব্দ থেকে পৃথকভাবে আমাদের কানে এসে পৌঁছায় সেটাই হচ্ছে প্রতিধ্বনি, সেই প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি। সংজ্ঞাটা সুন্দরভাবে দেয়া আছে, একবার দেখে নেবেন। তো আমাদের এখানে যেটা এক্সামে দেয়, সমস্ত এক্সামের ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রেই কিন্তু আমাদের দেয় কি, প্রতিফলক থেকে ন্যূনতম দূরত্ব বা সময় বা আপাতিত আর প্রতিফলিত শব্দের মধ্যে কমপক্ষে দূরত্ব, এই তিনটে কোশ্চেন কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরিয়ে করে। আমরা এখানে দেখব ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে তিনটা জিনিস আর বোধগম্য শব্দের ক্ষেত্রে সেম জিনিস। তো প্রতিধ্বনি এটা কিন্তু সৃষ্টি হয় শব্দের প্রতিফলনের জন্য। আমরা একটু আগে দেখলাম প্রতিফলিত শব্দ যেটা মূল শব্দ থেকে যদি পৃথকভাবে আমাদের কানে এসে শোনা যায় তাহলে এই প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলা হচ্ছে। সংজ্ঞাটা আমরা দেখতেই পাচ্ছি, সামনে আছে। তো আমরা কি দেখছি তাহলে, প্রতিধ্বনি সৃষ্টি হয় শব্দের প্রতিফলনের জন্য, কিন্তু সব প্রতিফলিত শব্দই কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না। যেমন
বাজির শব্দ, হাততালির শব্দ, বন্দুকের মতো কোনো ক্ষণস্থায়ী শব্দ যদি আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড এই সময়টা ধরে বজায় থাকে, এই সময়টাকে বলা হচ্ছে শ্রুতি নিবর্ধন। এই সময়টাকে বলা হচ্ছে কি শ্রুতি নিবর্ধন। তো এই সময়ের মধ্যে 1/10 সেকেন্ড সময় ধরে আমাদের মস্তিষ্কে বজায় থাকছে। মানে যে কোনো শব্দ, সেটা বাজি বলুন, হাততালি বলুন, বা বন্দুক বা পাখির ডাক, মানুষের কথাবার্তা, যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কেও, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড সময় ধরে বজায় থাকে। এখন 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি প্রচুর পরিমাণে শব্দ আমাদের কানে এসে পৌঁছায়, সেগুলোকে কিন্তু আমরা শনাক্ত করতে পারি না। আমরা শুনতে পারি কিন্তু বুঝতে পারি না যে আসলে কি বলা হচ্ছে বা কিসের কি হতে চলেছে। তো 1/10 সেকেন্ড সময়ের ব্যবধানে যদি কোনো শব্দ এসে পৌঁছায়, তাহলে কিন্তু আমরা সেই শব্দকে ভালোভাবে শুনতে পারি। আমরা কি জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার শব্দের বেগ কত? 340 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাবেন 330, কোথাও 332, কোথাও 344, কারণ শব্দের বেগ এর মধ্যে ওঠানামা করে। তো আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তো এখন 1/10 সেকেন্ডে তাহলে শব্দ কতটা দূরত্ব অতিক্রম করবে? 340 ইন্টু 1/10, তার মানে 34 মিটার অতিক্রম করবে 10 সেকেন্ডে। তার মানে আপাতত আর প্রতিফলিত শব্দ যদি কমপক্ষে 34 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারি। তাহলে প্রতিফলক থেকে আমাদের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? আমরা তো আপাতত আর প্রতিফলিত শব্দের মধ্যে এত ন্যূনতম দূরত্ব বলে দিলাম। তাহলে প্রতিফলক থেকে ন্যূনতম দূরত্ব, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 17। অপশানে কিন্তু 17 নাও থাকতে পারে। 17-র কাছাকাছি যে মানটা থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। কেননা বললাম শব্দের যে বেগ সেটা ওঠানামা করে 330, 332, 44, 40 এর মধ্যে। তো এই 34টা কি? আপাতিত আর প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম দূরত্ব, আপাতিত আর প্রতিফলিত শব্দ। আর এই 17 মিটারটা হচ্ছে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। এটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে। এরপর বোধগম্য শব্দ। বোধগম্য শব্দ কিন্তু আমাদের মস্তিষ্কে 1/5 সেকেন্ড সময় ধরে বজায় থাকে। বোধগম্য শব্দ যেমন মানুষের কথাবার্তা ইত্যাদি। তো এই 1/5 সেকেন্ড সময় পর পর যদি কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছে, সেটাকে আমরা শুনতে পারি। তাহলে 1/5 সেকেন্ডে শব্দ কতটা দূরত্ব অতিক্রম করছে? আমরা ধরে নিয়েছি শব্দের বেগ 340, তাহলে 1/5 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? 340 ইন্টু 1/5 কত হচ্ছে? 68। 68 মিটার কিন্তু কোনো প্রতিধ্বনি পরিষ্কারভাবে শুনতে হলে শ্রোতার প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? তাহলে 68কে আমরা 2 দিয়ে ভাগ করব। 68কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 34। শ্রোতার প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া উচিত তাহলে কত? বোধগম্য শব্দের ক্ষেত্রে 34, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে 17। তো এই গেল আমাদের প্রতিধ্বনি বা ইকো, যেটা থেকে আমরা ক্ষণস্থায়ী শব্দ আর বোধগম্য শব্দের ন্যূনতম দূরত্বটা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব, আমাদের থিওরি এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা কয়েকটা এমসিকিউ দেখব, তারপর ম্যাথ প্রবলেম সলভ করব। তো তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো এরপর আমরা চলে এসেছি এমসিকিউ নিয়ে। ফার্স্ট এমসিকিউ কি বলছে? তরঙ্গের সঙ্গে একই বেগে অগ্রসর হয়। একই বেগে অগ্রসর, সঠিক অ্যান্সার হচ্ছে শক্তি। তরঙ্গের সাথে একই বেগে অগ্রসর হয় কি? শক্তি, অপশান ডি। 2 নম্বর বলছে শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটতে পারে না? শব্দ তরঙ্গ আমরা কিন্তু পয়েন্ট আকারে দেখেছি। কোন ঘটনা ঘটতে পারে না? সমবর্তন। তাই শব্দ তরঙ্গকে কিন্তু আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলেছি। তো এখানে সঠিক অ্যান্সার অপশান সি। 3 নম্বরে কি বলছে? কোন ঘটনা পর্যবেক্ষণ করে তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গকে পৃথক করা যায়? তো এখানে সঠিক অ্যান্সার সমবর্তন। কারণ
তির্যক তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন ঘটে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘটে না। 4 নম্বর কি বলছে, একটি শিশু দোলনায় বসে দোল খাচ্ছে, শিশুটি যদি উঠে দাঁড়ায় দোলনকালের কি পরিবর্তন হবে? দোলনকালটা কমবে, অপশান বি। পরবর্তী কোশ্চেন, আলোক তরঙ্গ হলো তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশান বি সঠিক অ্যান্সার, তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোনটি তরঙ্গ নয়? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এক্স রশ্মি, অপশান সি। পরবর্তী কোশ্চেন, এখানে কিন্তু দাগ নম্বরটা আলাদা দেখতে পাচ্ছেন আপনারা, কারণ বইয়ের থেকে ছবি তোলা হয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলেও তরঙ্গের যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো, সঠিক অ্যান্সার হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি, আগের চ্যাপ্টারের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, শব্দের প্রতিসরণের ক্ষেত্রে একটি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বেলুন আর একটা জলপূর্ণ বেলুন কী ধরনের লেন্স হিসেবে আচরণ করবে? প্রথমটা করবে অভিসারী লেন্স, দ্বিতীয়টা করবে অপসারী লেন্স, অপশান বি সঠিক অ্যান্সার। চিকিৎসকের ব্যবহৃত স্টেথোস্কোপ কোন ধর্মের ভিত্তিতে কাজ করে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিফলন, অপশান এ প্রতিফলনের ভিত্তিতে কাজ করে। পরবর্তী কোশ্চেন, প্রতিধ্বনি শোনার জন্য মানুষের কানে মূল শব্দ আর প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান থাকা প্রয়োজন কত? 1/10 সেকেন্ডের বেশি, অপশান সি। পরবর্তী কোশ্চেন, দুটি পাহাড়ের মধ্যবর্তী কোনো একটি স্থানে দাঁড়িয়ে গুলির শব্দ করলে কতগুলো প্রতিধ্বনি শোনা যাবে? সঠিক অ্যান্সার 4 অপেক্ষা বেশি প্রতিধ্বনি শোনা যাবে। পরবর্তী কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধিতে শুষ্কলাকার কম্পাঙ্ক হ্রাস পাবে, অপশান সি সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ। এরপর আমরা চলে যাব ম্যাথ প্রবলেমে, এটাও বই থেকে তোলা হয়েছে, তো দাগ নম্বর সঠিক থাকবে না, আগে থেকে বলে দিলাম। তো এখানে আমাদের প্রথম যে কোশ্চেন সেটা কি বলছে, জলের উপর সৃষ্ট একটা তরঙ্গ 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার যদি হয় সেক্ষেত্রে কতগুলো তরঙ্গ উৎপন্ন হবে? তো তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 20 সেন্টিমিটার, ল্যামডা ইকুয়াল টু কত? 20। 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ তরঙ্গ বেগ কত? 1 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 1 মিটার অতিক্রম করছে। এটা সেন্টিমিটার আছে 20 সেন্টিমিটার, এটা মিটার আছে, তার মানে সেন্টিমিটার করে নিলাম, 100 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন কি বলছে, কতগুলো তরঙ্গ উৎপন্ন হবে? তার মানে কম্পাঙ্ক বার করলে আমরা কতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেটা আমরা জেনে যাব, পূর্ণ তরঙ্গের সংখ্যা। তাহলে কম্পাঙ্ক কি ধরে নিচ্ছি? এন। আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে যে সমীকরণটা দেখেছিলাম সেটা কি? সম্পর্কটা ভি ইকুয়াল টু এন ল্যামডা। সমীকরণে বসাবো, এন এর মান পেয়ে যাব। এন ভি কত? 100, ল্যামডা কত? 20। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো? 5 সেকেন্ড ইনভার্স। তো সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন হবে? 5টি তরঙ্গ উৎপন্ন হবে। তো সঠিক অ্যান্সার 5। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে, একটি শুষ্কলাকার কম্পাঙ্ক 400 হার্জ এবং বায়ুর মধ্যে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড, এখানে 320 দেওয়া আছে। যে সময়ে শুষ্কলাকারটি 30টি কম্পন শেষ করে সেই সময় শব্দ কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে ভি এর মান কত দেওয়া আছে? শব্দের বেগ 320 এত মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক কত? এন এর মান 400। আমরা কি জানি? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি? ভি বাই এন। ভি কত? 320, এন কত? 400। তার মানে 0 0 কাটছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 4/5 এত মিটার। শুষ্কলাকাটি একবার কম্পনে 4/5 মিটার শব্দ অতিক্রম করে। শুষ্কলাকার একবার কম্পনে কত শব্দ যায়? শব্দ কতটা পথ অতিক্রম করে?
একবার কম্পনে শব্দ অতিক্রম করে 4/5 মিটার একটি কম্পনে। তাহলে 30টা কম্পনে শব্দ কতটা পথ অতিক্রম করবে? 30 × 4/5, 30 কম্পনের ক্ষেত্রে, 30টা কম্পনের ক্ষেত্রে তো 6 4 ছক 24 মিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কতবার হলো? 24। এখানে কতটা পথ অতিক্রম করবে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছিল, তো আমাদের বেরিয়ে গেছে কত? 24। সঠিক অ্যান্সার 24। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে? কোনো সুস্বলাকার কম্পাঙ্ক 512 হার্জ। এখানে কিন্তু 512 দেওয়া আছে, 512 দেওয়া আছে, এন 512 এত হার্জ। ওই সুস্বলাকার 30 বার কম্পনের যে সময় লাগে সেই সময়ে শব্দ বায়ুতে 20 মিটার যায়। তাহলে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ কত? সুস্বলাকার কম্পনে 30 বার যাচ্ছে, 30 মিটার, তার মানে এখানে ভি এর মানটা কিন্তু দেওয়া আছে কত? 20 মিটার পথ অতিক্রম করছে। কবার কম্পন করছে? 30 বার। তাহলে এন এর মানও দেওয়া আছে 30। তাহলে ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য এন, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তার মানে ভি বাই এন। ভি কত? 20 আর এন কত? 30। এখান থেকে আমরা পেয়ে যাব 2/3 এত মিটার। তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত পাচ্ছি? 2/3। আর বেগ এই সমীকরণে বসাবো। বেগ ভি ইকুয়াল টু এন, এন কত দেওয়া আছে? 512। আর ল্যামডার মান কত বার হলো? 2/3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 341.33 এত মিটার পার সেকেন্ড। 341.33 মিটার পার সেকেন্ড। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 0.667 এত মিটার। তো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সঠিক অ্যান্সার 0.667 মিটার আর বেগ 341.33 মিটার পার সেকেন্ড। তো সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটা চলো তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তরঙ্গটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি? এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, অর্থাৎ ধনাত্মক দিক, এক্স ধনাত্মক দিক বরাবর অগ্রসর হচ্ছে। তো এখানে আমাদের চলো তরঙ্গের যে সমীকরণ সেটা কি ছিল? y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। তো এখানে টি এর সাথে কিন্তু 100 যুক্ত আছে, তো আমরা যদি কম্পেয়ার করি আর এক্সের নিচে কিন্তু কিছু নেই, তার মানে 100টাকে আমাদের কমন নিতে হবে। এই সমীকরণের সাথে তুলনা করতে গেলে সমীকরণের আকারে আমাদের নিয়ে আসতে হবে। y ইকুয়াল টু 5 সাইন π/2 ইন্টু 100। আমরা কিন্তু এখান থেকে সরাসরি 100টা কমন নিয়ে নিলাম, তাহলে টি মাইনাস এক্স বাই 100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 5 ইন্টু সাইন π/2 হবে না, এখান থেকে ক্যালকুলেশন করলে 50 ইন্টু পাই টি মাইনাস এক্স বাই 100। তো এখানে আমাদের কি বলেছে? তরঙ্গটির দৈর্ঘ্য বার করতে বলেছে, অর্থাৎ ল্যামডা। তো এখানে আমরা ভি ইকুয়াল টু কি জানি? এন ল্যামডা। এই সমীকরণে বসাবো। ফার্স্টে আমরা এখানে এ ইকুয়াল টু কী পাচ্ছি? যেটা ছিল এ ওয়াই ইকুয়াল টু, এটা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। এই সমীকরণের সাথে তুলনা করে এ ইকুয়াল টু কত পাচ্ছি? 5। ওমেগা ইকুয়াল টু কত পাচ্ছি? 50 ইন্টু পাই। আর ভি ইকুয়াল টু কত পাচ্ছি? 100। তাহলে যদি কম্পাঙ্ক এন হয় তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 2 পাই ইন্টু এন। ওমেগার মান কত দেওয়া আছে? 50 ইন্টু পাই। মানটা বসিয়ে দিই, 50 পাই। পাই কাটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 25। তাহলে এখান থেকে আমরা এনের মান কত পেয়ে যাচ্ছি? 25। তাহলে এখন আমরা যদি সমীকরণে বসাই
পেয়ে যাব ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, ল্যামডা মানে ভি বাই এন, ভি মানে 100/25, 25 দিয়ে কাটলে 4, তার মানে 4 সেন্টিমিটার। সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। কি বলছে, 4টি পদাংশযুক্ত কোনো শব্দের পূর্ণ প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? শব্দের বেগ এখানে কিন্তু দেওয়া আছে 330 মিটার/সেকেন্ড। আমরা কি জানি, এক পদাংশযুক্ত কোনো শব্দের ন্যূনতম প্রতিধ্বনি শুনতে হলে কত সময় লাগবে? 1/5 সেকেন্ড। তাহলে 4 পদাংশযুক্ত কোনো শব্দের পূর্ণ প্রতিধ্বনি শুনতে হলে কত সময় লাগবে? এত ইন্টু 4, তার মানে 4/5 এত সেকেন্ড, 4/5 সেকেন্ড। তাহলে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? শব্দের বেগ দেওয়া আছে 330 ইন্টু 4/5। এটা হচ্ছে মূল শব্দের প্রতিফলিত শব্দ যখন যে সময়ে আপাতিত এবং প্রতিফলিত শব্দ কমপক্ষে যে দূরত্ব অতিক্রম করবে সেটা। তো এই দূরত্ব যদি অতিক্রম করে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের কানে এসে পৌঁছাবে, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার আসবে 132 এত মিটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? 132 মিটার। তো বন্ধুরা, ভিডিওটা কত 56 মিনিটের হয়ে গেল, তো অনেক বড় হয়ে গেল। এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছেই। তো আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।